তো আমরা 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন পড়াচ্ছিলাম। বিপরীত বৃত্তীয় ফাংশনের পড়াগুলো বোঝার জন্য আমাদের এই বিষয় সম্পর্কে একদম নিখুঁত ধারণা থাকা দরকার। যদি এই বিষয়গুলো সম্পর্কে নিখুঁত ধারণা না থাকে 11 অধ্যায় ম্যাথ করতে গিয়ে সমস্যা হয়, যেটা গতকালকে তোমাদের অনেক সমস্যা হয়েছিল। সূত্র বলে দিলাম, সূত্র কীভাবে আসে সেটাও বলে দিলাম, তারপরে তোমরা গোলাই ফেলতেছো। আজকে আর একবার একটু দেখাই দেবো। তো দেখো, আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই যে তিনটা ত্রিকোণমিতিক মান আছে, এই তিনটার সহজে মনে রাখার জন্য আমরা তিনটে সূত্র ব্যবহার করি। সাইন থিটার জন্য বলে থাকি সাগরে লবণ অনেক, কস থিটার জন্য বলে থাকি কবরে ভয় অনেক, ট্যান থিটার জন্য বলে থাকি আমরা টেরা লম্বা ভূত। তাহলে আমরা যখন প্রশ্ন করি সাইন থিটা বলতে কী বোঝায়, তখন বলা উচিত লবণের জন্য লম্ব, অনেকের জন্য অতিভুজ। আগে লম্ব পরে অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। কস থিটা, কস থিটার জন্য আমরা বলা উচিত ভয়ে আসবে ভূমি, অনেকের জন্য আসবে অতিভুজ, ভূমি অতিভুজ। ট্যান থিটা যখন বলে যে ট্যান থিটা সমান কী, তখন আমরা কী বলা উচিত, লম্ব ভূমি, লম্ব ভাগ ভূমি। এই তিনটে বিষয় যত বেশি মনে রাখা যায় ততই ভালো, কারণ এইখান থেকেই পরবর্তী পর্বগুলো আসছে। এই যে আমাদের সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। এরকম বাকি আরও যে আমাদের ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই কোসেক থিটা হচ্ছে আমাদের সাইন থিটার উল্টো, সাইন থিটার উল্টো। তো তুমি সাইন থিটার জন্য যা লিখবা, কোসেক থিটার জন্য তার উল্টা লিখবা। তা সাইনের জন্য আছে লম্ব অতিভুজ, তুমি কোসেকের জন্য লাগবে কি অতিভুজ লম্ব, শেষ। সেক থিটার জন্য কী লিখবা, কস থিটা যা লিখছো তার উল্টো। ভূমি অতিভুজ তাহলে লিখবা অতিভুজ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। কট থিটা লিখবা ট্যান থিটার উল্টো, লম্ব ভাগ ভূমি, এখানে তুমি লিখবা ভূমি ভাগ লম্ব। এখন এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা, মনে করো তোমার এখানে লম্ব অতিভুজ এগুলো তার বলা থাকবে না, তোমার পরীক্ষার খাতায় দেওয়া থাকবে এরকম যে আমাদের মনে করো 3/4, এখানে দেওয়া মনে করো x/y, এখানে দেওয়া মনে করো কি শুধু 3, এবার মনে করো মানগুলো দেওয়া আছে ধরে নাও। এখন আমি বললাম সাইন থিটা, সাইন থিটার জন্য ভ্যালু দিলাম আমরা 3/4। এখন তুমি তো জানো সাইন থিটা মানে কি তোমার লম্ব অতিভুজ, তার মধ্যে বুঝতে হবে লম্বের জায়গায় 3 আছে, অতিভুজ জায়গায় 4 আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের লম্বের মান 3, অতিভুজ মান 4। এবার যদি আমাদের কস থিটার পরিবর্তে xy থাকে, তাহলে তোমার বোঝা উচিত এখানে ভূমির জায়গায় x আছে, তার মানে ভূমি বলতে x বোঝাচ্ছে, অতি বলতে y বোঝাচ্ছে। ট্যান থিটা, ট্যান থিটার জন্য আমাদের দেওয়া আছে লম্ব ভাগ ভূমি, তা তোমার এখানে বোঝা উচিত এখানে দেওয়া আছে 3, এখন তো ভূমি দেওয়া নেই, ভূমি দেওয়া আছে, তুমি মনে মনে কী করবা এই 3 সেটা ধরে নিবা। তার মানে এইবার ভূমির মান কত আমাদের 1, কিছু দেওয়া নেয় মানে এর নিচেরটা 1 আছে, তাহলে লম্ব ভাগ ভূমি 3/1। আচ্ছা, এরপর আমরা এগুলো কী করবো, এগুলো হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজকে আঁকবো। আঁকার পরে আমাদের এই সমকোণী ত্রিভুজের সাহায্যে যে মানটি দেয়া আছে সেই মানটি লিখবো, আর যে মানটি দেওয়া থাকবে না সেই মানটিকে বের করব। তখন আমাদের সমকোণী ত্রিভুজটা আঁকবো। আঁকার পর আমাদের কাজ হচ্ছে এই যে 3/4, এখন তুমি তো জানো এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা হচ্ছে আমাদের ভূমি, আর লম্ব আর ভূমি যে সংযোগ সরলরেখা এটা আমাদের কি অতিভুজ। এই অতিভুজ ভূমি এবং লম্বে আমাদের এই মানগুলো বসাবো। তো লম্বের মান দেওয়া আছে 3, তুমি এখানে 3 বসাবা, অতিভুজের মান দেওয়া আছে 4, তুমি এখানে 4 বসাবা। এইবার আমাদের দরকার হচ্ছে ভূমি, আমাদের দরকার কি ভূমি। ভূমি কীভাবে বের করবো, ভূমি কীভাবে বের করবো দেখো, খেয়াল করো। আমাদের এই যে ত্রিভুজ, সমকোণ ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সাহায্যে আমরা অজানা যে বাহুর মান সেটা বের করার জন্য সূত্র লিখে রাখছি, লম্বর জন্য √z² - s²। এই কথার মানে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যখন তুমি লম্ব বের করতে চাও, যখন তুমি কি লম্ব বের করতে চাও, তখন আমাদের এই যে অতিভুজ থেকে ভূমিকে বাদ দিতে হয়, অতিভুজ থেকে ভূমিকে বাদ দিতে হয়। তুমি যখন ভূমি বের করতে চাও তখন অতিভুজ থেকে লম্বকে বাদ দিতে হয়, অতিভুজ থেকে লম্বকে বাদ দিতে হয়। আর তুমি যখন অতিভুজ বের করতে চাও, তো অতিভুজ দ্বারা কী বুঝেছে, এই দুইটা একদম যোগ করতেছে, ভূমিও এবং লম্বকেও, এই জন্য এই দুটো যোগ করতে হয়। লম্ব আর ভূমি কী করতে হয়, যোগ করতে হয়। শুধুমাত্র এই একটা জায়গা আমাদের কি যোগ, অতিভুজের বেলা শুধুমাত্র কি যোগ, বাকি ভূমি হোক বা লম্ব হোক উভয় ক্ষেত্রে আমাদের কী আসবে, বিয়োগ। বিষয়টা কি না, এটি আমাদের সমকোণ ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওই সূত্র থেকে তো এগুলো আসে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রগুলোর সাহায্যে আমরা এরকম 4/3 বসিয়ে দিলাম। এবার আমরা মনে করো এটা বের করতে চাই, এটা আমাদের কি ভূমি। এখন তোমার কাজ হচ্ছে এইখানে ভূমি হিসেবে তুমি ধরে নাও, আমি লিখলাম ভূমি সমান সমান
রুট ওভার এখানে ভূমি বেকার শুধু বলে দিচ্ছি আমরা অতিভুজ স্কোয়ার মাইনাস কি আমাদের লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজের মান কত আমাদের 4, আগে 4 লিখবা স্কোয়ার দিবা মাইনাস লম্ব কত আমাদের 3, তুমি 3 লিখবা স্কোয়ার দিবা শেষ। এখন যদি তোমার প্রশ্নের ভিতরে এমন আসতো যে এইখানে এটা 4 আর 4 এর সাথে রুট আছে, 4 এর কি আছে রুট আছে, এইখানে মনে করো 3 সাথে রুট আছে -1 আছে, তোমার এগুলো দেখার কোনো দরকার নেই, তোমার লম্বে যা আছে সব নিয়ে আসবা, লম্বে যা আছে সব নিয়ে আসবে, এটা তোমার কাজ। তাহলে তুমি তোমার নিয়ম অনুযায়ী আবার কী করবো, আবার রুট এটা হচ্ছে তার পৈতৃক সম্পত্তি, এটা তোমাকে দিতেই হবে, এই রুটটা তার কি পৈতৃক সম্পত্তি, এটা সে পাবে। এরপর জেডের মান কত আমাদের, জেডের মান হচ্ছে এই মুহূর্তে তোমার কত √4, তাহলে তুমি √4 কি তোমার আনতে হবে। এরপরে এই যে স্কোয়ার যেটা পৈতৃক সম্পত্তি এটাও পাবে, এটাও দিতে হবে, এরকম আলাদা হবে। এরপরে তোমার এই মাইনাস দিবা 3, এই 3 সরি এই পাশে আমাদের হচ্ছে লম্বের মান কত আমাদের √3 - 1, এই যা আছে পুরো মানটাকে একসাথে প্যাকেট করে নিয়ে আসতে হবে, এরকম প্যাকেট করে নিয়ে আসবা √3 - 1 এই প্যাকেট করে নিয়ে আসলাম। প্যাকেট করে নিয়ে আসার পরে খেয়াল করো এই ওয়াইয়ের উপরটা পৈতৃক সম্পত্তি স্কোয়ার আছে, তাহলে তোমার কী করবে, এটা তো ওয়াইয়ের মান, এই তোমার স্কোয়ার। এখন যদি তুমি বলো যে না আমার এখানে রুট আছে তাহলে এই রুটটার উপর দেবো না, তাহলে হবে, সূত্রে যেটা আসছে ওইটা তো লিখবেই, এই ওর যা আছে ওটাও লিখবে, বিষয়টা ক্লিয়ার। তাহলে এই বিষয়গুলো আজকে প্রয়োজন আরও 2-3 বার রিপিট করবা, কারণ এই বিষয়গুলো না বুঝে কিন্তু পড়াটা ভালো বুঝবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা গতকালকে কী করছিলাম, ইনভার্স ফাংশনের যে বিষয়টা আছে বেসিক যে বিষয়টা সেটা বুঝিয়েছিলাম যে আমাদের প্রশ্নের ভিতরে যে সাইন থিটা দেওয়া থাকবে, সাইন থিটা যদি এক্স হয় এটা বুঝিয়েছিলাম যে ইনভার্স ফাংশন জিনিসটা আসলে কী। ইনভার্স জিনিসটা হচ্ছে আমাদের একটা এই যে থিটা, এই থিটাকে জায়গায় রেখে যদি আমরা সাইনটাকে উপাশে পাঠিয়ে দিই তাহলে এটা আমরা লিখে থাকি কি সাইন ইনভার্স এক্স, এই যে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের ইনভার্স, এটা আমাদের কি ইনভার্স। তো আমাদের এই সাইন থিটা দ্বারা বোঝাচ্ছে, এই সাইন থিটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা মান, একটা কি মান, আর এই থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স দ্বারা কী বোঝায় একটা কোণ। তাহলে আমাদের এই যে সাইন থিটা এটা দ্বারা বোঝায় একটা অনুপাতকে বা মানকে বা সংখ্যাকে, আর থিটা দ্বারা বোঝাচ্ছি আমরা একটা কোণকে। তাহলে সাইন ইনভার্স বোঝাতে মূলত আমরা কি সাইন থিটা কি বুঝি, সাইন ইনভার্স এক্স এটা শুধু কার কোণ, সাইন থিটারই কোণ, তা আমরা এটা কি বুঝে থাকি। তা আমাদের পরীক্ষায় প্রশ্নের ভিতরে এরকম ইনভার্স দিয়ে আসুক আর যাই আসুক তুমি এটাকে সবসময় সাইন ইনভার্সকে সাইন থিটা, ট্যান ইনভার্সকে ট্যান থিটা, কট ইনভার্সকে কট থিটা, এইভাবে কল্পনা করে সব কিছু কি লিখবা। সাইন ইনভার্স মানে ভিন্ন কিছু না, এটা আসলে মূলত সাইন থিটাকেই রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা গতকালকে ম্যাথ করতে গিয়ে ম্যাথ কমপ্লিট করতে পারিনি সম্পূর্ণ, আজকে আমরা বাকি যে ম্যাথগুলো সেগুলো দেখাই দেবো, এবার অধ্যায় শেষ করবো। আমরা 11 অধ্যায়ের আমরা এখন একটা প্রমাণ দেখব। তো মনে রাখবো 11 অধ্যায় থেকে আমাদের কখনও রচনামূলক কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে যেগুলো আসবে সব সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত মনে থাকবে। 11 অধ্যায় কার কিসের জন্য সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত। তো দেখো প্রমাণ করো যে সাইন স্কোয়ার কস ইনভার্স 1/3 মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 হলে এর সমান 2/9, এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে কী করবো, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড নেওয়ার পরে সাইন স্কোয়ার কস ইনভার্স 1/3 মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√3। তো আমরা দেখো আমরা জানি কস ইনভার্স আর এক কী দিয়েছে আমাদের সাইন ইনভার্স, তাহলে আমরা জানি যে যদি কস ইন্টু কস ইনভার্স এক্স হয় তাহলে এটার ভ্যালু কত হয় আমাদের এক্স। কেন হয়, কারণ কস আর কস ইনভার্স কী হয়ে যায় ভ্যানিশ। যদি আমাদের এরকম হইতো সাইন আর সাইন ইনভার্স এক্স তাহলে এটা সব কত হতো আমাদের এক্স হইতো, কারণ কি আমাদের সাইন আর সাইন ইনভার্স কী হয়ে যায় কাটাকাটি যায়। তাহলে আমাদের এরকম যেহেতু কাটাকাটি যাচ্ছে আমাদের, তাহলে আমাদের যদি এই কস ইনভার্সের জায়গায় তুমি কসকে আনতে পারো, সাইন ইনভার্সের জায়গায় যদি তুমি সাইনকে আনতে পারো তাহলে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে। মানে তুমি অঙ্কটার জন্য মূল যে কি পয়েন্ট যেখান থেকে তোমার বুঝতে হবে যে এই ম্যাথটা সমাধান করতে হলে এই বিষয়টা লাগবে। তাহলে আমরা জানি এই সাইন ইনভার্সে কারোর জন্য সাইন লাগবে, কস ইনভার্সে কারোর জন্য কি কস লাগবে। আর আমার এই কস ইনভার্সের পূর্বে দেওয়া আছে আমাদের সাইন স্কোয়ার কস নাই, এখানে দেওয়া আছে আমাদের কস স্কোয়ার সাইন নেই। তাহলে দেখো এটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি, আমরা জানি সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার, এটা আমরা জানি 1 মাইনাস, এটা আমরা জানি নাকি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই সূত্র কিন্তু বারবার বলতেছি, এগুলো কিন্তু মনে রাখা জরুরি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মান কথা আমাদের 1, তাহলে আমাদের এখানে দরকার সাইন স্কোয়ারের মান, কার দরকার সাইন স্কোয়ার। তাহলে তুমি সাইনটাকে রাখো আর
এই অনের সাথে কসকে বিয়োগ করে দাও, তার জন্য কী লিখবা? অন মাইনাস কস স্কয়ার থিটা লিখবা না? অন মাইনাস কস স্কয়ার থিটা লিখবা, তাহলে সেটাই আমরা লিখতে পারি অন মাইনাস কস স্কয়ার। আর এই পুরোটাকে আমরা ধরতেছি কি থিটা, তাহলে থিটা লিখে দিলাম। এই পুরোটা যদি আমাদের থিটা কল্পনা করো তাহলে কী লিখতে হবে? সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এভাবে বলা যায়। তাহলে আমি যদি থিটা কল্পনা করি তাহলে আমরা কী লিখতে পারি? অন মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস অন প্লাস সাইন স্কয়ার থিটা। অ্যান্ড বলবো স্যার এটা তো মাইনাস হওয়ার কথা ছিল, প্লাস কীভাবে হলো? প্লাস হলো কারণ এই কনসেপ্টটা কী আছে আমাদের মাইনাস আছে, এই জন্য এইখানে তুমি যে মাইনাসটা পাবো ওই মাইনাসটা কি অটোমেটিক্যালি প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন দেখো আমাদের এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা বলতে মূলত কি আমরা যখন লিখি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এটা বলতে কি আমাদের থিটা সবাই পুরোটা স্কোয়ার না আমাদের, তাহলে এই স্কোয়ারটাকে আমরা কী করলাম? হোল স্কোয়ার করে দিলাম। এই স্কোয়ারটাকে কী করে দিলাম আমরা? হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কস স্কোয়ার এই কথাটা মানে যা হবে কস ইন্টু থিটা হোল স্কোয়ার একই কথা হবে। তাহলে এই আমাদের হোল স্কোয়ার করে দিলাম মাইনাস ওয়ান প্লাস এইটা আমরা সেম কি এই স্কোয়ারটাকে হোল স্কোয়ার করে দিলাম, স্কোয়ারটাকে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো আমাদের এইবার তোমার কস আর কস ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, সাইন আর সাইন ইনভার্স কী হবে? ভ্যানিশ হয়ে যাবে। শুধুমাত্র আমাদের এখানে থিটার যে 1/3 এবং 1/√3 এইটুক থেকে যাবে। তাহলে এটুকু তুমি যদি বড় করো তাহলে আসবে 1/9, এটুকু যদি বড় করো তাহলে কত? 1/3 কেন হবে 1/3? কারণ আমাদের √3 আর এই স্কোয়ার কী যাবে? কারাকারি চলে যাবে। এই যে পরের লাইন আমরা করে দিয়েছি 1/√3, এই স্কোয়ার দ্বারা তো অনকেও বোঝায় আর √3কেও বোঝায়, রাইট? তাহলে দুইজনই পাবে। তাহলে দুইজন যদি পায় তাহলে একেবারে স্কোয়ার করলে হবে একই আসবে। আর √3 পর্যন্ত স্কোয়ার করো তাহলে কী হবে? স্কোয়ার রুটে কি কাটাকাটি শুধু 1/3 থাকবে, এই 1/3। আচ্ছা, তাহলে আমরা এটুকু যদি আমরা লসাগু করি তাহলে আসবে কত আমাদের? 9। তাহলে আমাদের এখানে লসাগু করে আসবে 9, এই আমরা 9 লিখে দিলাম। এরপর আমাদের এখানে যেহেতু লসাগু নিচে কত আমাদের এখানে 1, এখানে 1 ধরে নিলাম। তাহলে 9 অক্ষে 9, এই 9-এর জন্য এই 9 1 পাবা, তার জন্য আসবে 1, এই -1 এখানে আসবে আমাদের -9 প্লাস 3, 9-এর মধ্যে যাইলে আমাদের 3 বার, 3 3 9, ফলাফল লবের সাথে গুণ, লব যেহেতু আমাদের 1, 3 অক্ষে 3, এই 3 যেহেতু প্লাস, এই প্লাস দিয়ে দিলাম। তাহলে +9 আর -9 গিয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে, আর -1 আর +3 বিয়োগ করা আসবে কত? 2, এই 2/9। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রুফ। দেখো অধ্যায় 11 এই পড়াটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এই সংক্ষিপ্তটা আসার সম্ভাবনা অনেক বেশি। অধ্যায় 11 থেকে বিপরীত বৃত্তীয় ফাংশনের এই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর মনে রাখার বিষয় কি, তুমি যদি কৌশলটা জানা না থাকলেই ম্যাথটা করা পসিবল একদম। যে প্রমাণ করো যে সাইন cot ইনভার্স cos tan ইনভার্স x সমান সমান √1 + s² / 2 + s², এটি প্রমাণ করতে হবে। ঠিক আছে মাহি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ যদি করতে হয় খেয়াল করো, আমরা প্রথমে কী করবো? আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে নেবো। তার মধ্যে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড করে আমাদের এইটা, তার মধ্যে দেখো এখানে tan ইনভার্স x-এর যে মান, tan ইনভার্স x-এর যে মান সেটা আমাদের cos-এর জন্য থিটা, cos এবং tan ইনভার্স x-এর টোটাল যে মান হবে এই মানটা কি আমাদের cot ইনভার্সের থিটা। আর এই পুরো অংশের যে মান হবে এই মানটা কি আমাদের সাইনের জন্য থিটা। তার মধ্যে প্রথম যে মানটা দেয়া আছে সেটা কার? tan থিটা মান দেয়া আছে। কার মান দেয়া আছে? tan থিটা মান দেয়া আছে। তা tan ইনভার্স x বলা আছে, তাহলে আমাদের এই x এর নিচে আমরা একটা অন কল্পনা করে নেব। যদি কল্পনা করে নেই তাহলে আমরা জানি tan থিটা বিষয়টা হচ্ছে আমাদের লম্বভাগ ভূমি, যেটা আজকেও ক্লাস শুরুতে আমরা বলেছি লম্বভাগ ভূমি। তা লম্বের জায়গায় দেওয়া আছে আমাদের x, তাহলে আমরা এটা যেহেতু লম্ব, এটা আমাদের কি লম্ব, এই জন্য আমরা লিখব x। আর এইটা যদি আমাদের অন ভূমি কল্পনা করে নিয়েছি তাহলে আমাদের ভূমির মান কত? আমাদের 1। তাহলে এই 1x এই দুইটার সাহায্যে আমাদের কী করতে হবে? অজানা মান অতিভুজ এটা বের করে নিয়ে আসতে হবে। আর অতিভুজ বের করার জন্য আমরা শুরুতে সূত্র লিখে দিয়েছিলাম কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার আমাদের 1 + s², 1² + s²। আর এই রুটটা কি আমাদের পৈতৃক, এটা থাকতেই হবে, দিতেই হবে। তার আমাদের এই গেল আমাদের কি প্রথম tan ইনভার্স x ব্যবহার করে এই অতিভুজ লম্ব এবং ভূমির মান বের করার কৌশল। এইবার তুমি দেখো এখান থেকে খেয়াল করো আমাদের tan ইনভার্সের পূর্বে কি আছে আমাদের cos। তা আমরা জানি cos আর cos ইনভার্স কি কাটলে শুধুমাত্র কি x পাওয়া যায়। তাহলে আমাদের এই tan ইনভার্সে কী করতে হবে? cos ইনভার্স বানাতে হবে, একদম সহজ হিসাব। তাহলে cos থিটা মানে কি আমাদের মুরাদ? cos থিটা মানে কি আমাদের বলো? ভূমি অতিভুজ। cos থিটা মানে কি আমাদের ভূমি অতিভুজ না? এইবার তো লিখে দিয়েছে, তুমি প্রয়োজন শীট বাই করে রাখবা, যখন জিজ্ঞেস করবে বলবা ভূমি অতিভুজ। তাহলে আমাদের ভূমির মান কত দেওয়া আছে? 1। অতিভুজের মান কত আমাদের? হ্যাঁ √1 + s²। তাহলে 1/√1 + s² হবে না?
তাহলে আমরা সেটাই লিখতে পারি কস ইনভার্স মানে কস থিটা সমান সমান 1/√1 প্লাস এস স্কোয়ার 1 প্লাস এস স্কোয়ার। তাহলে আমাদের খেয়াল করো এই কস ইনভার্স আর কস কী যাবে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গেলে এখানে থাকবে সাইন কট ইনভার্স 1/√1 প্লাস এস স্কোয়ার, এটা থাকবে না? দেখো এই পড়লে সেটি আসছে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপর খেয়াল করো আমাদের এইবার আমাদের এখানে কী আছে আমাদের সাইন, এখানে কী আছে আমাদের কট ইনভার্স। আমরা এখানেও সাইন ইনভার্স আনবো, সাইন ইনভার্স আনবো। সাইন আনতে গেলে আমরা জানি আমাদের প্রয়োজন কি লম্ব আর অতিভুজের মান, লম্ব আর অতিভুজের। কিন্তু আমাদের যদি কট দেওয়া আছে মনে করেন অঙ্ক শুরু হয়েছে এখান থেকে, মনে করেন অঙ্কটা শুরু হয়েছে এখান থেকে, উপরে কী আছে আপনার দেখা দরকার নেই, অঙ্কটা শুরু কোন থেকে এখান থেকে। এবার তুমি চিন্তা করো এখানে যেরকম তুমি tan ইনভার্স x/1 জন্য একটা চিত্র রাখছিলা, এখানে কটের জন্য রাখা সম্ভব না। কট মানে কি আমাদের ভূমি লম্ব, কট মানে কি ভূমি লম্ব। তা ভূমির মান কত দেওয়া আছে 1, এই দেখো আমি 1 লিখছি ভূমির জায়গায়, আর লম্বের মান কত 1 প্লাস স্কোয়ার, এই দেখো আমি লম্বের জায়গায় সেটা লিখছি। এখানে ভূমি আর লম্বকে ব্যবহার করি আমরা অতিভুজ বের করতে পারি না। আবার তো বের করার জন্য আমরা কী করছি, যেখানে আমরা লিখবো √, পৈতৃক সম্পত্তি, এইভাবে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তা তুমি দিলে 1 স্কোয়ার প্লাস এটাই মধ্যে পুরোটা মিলে লম্ব নাকি, পুরোটা যেভাবে নিয়ে আসবে পুরোটা একদম 1 প্লাস স্কোয়ার হোল স্কোয়ার। এবার √1 স্কোয়ার কোনো 1ই হবে প্লাস এই স্কোয়ারের রুট কী দেবে কাটাকাটি, এখানে থাকবে 1 প্লাস স্কোয়ার, 1 আর 1 যোগ কত হয় 2, এই 2 প্লাস হবে এরকম, এই দেখো √2 প্লাস স্কোয়ার। এখন তোমরা কী করো এই যে রুট আছে পুরোটা, এই রুটের জন্য উপর রুটটা অনেকে দাও না, তো এই রুটটা তো তোমার নিয়ম প্রথমে দিতেই হবে। এরপর তোমার এক্সের মান, এরপর তোমার ওয়াইয়ের মান, অর্থাৎ ভূমির মান লম্বের মান। এইবারে কী করবে এদেরকে আবার স্কোয়ার করতে হবে। তা তুমি এই ভূমির মান আর লম্বের মান বসানোর পরে এইবার তুমি চিন্তা করবে এক্সের মান স্কোয়ার বসাতে হবে, এ স্কোয়ার এইভাবে চিন্তা করলেই কিন্তু হয়েছে, তাহলে কিন্তু অঙ্কের কোনো ভুল হয় না। তোমার প্রথমে কি রুট বসাতে হবে, এইবার ভূমির মান লম্বের মান, এইবার ভূমির উপরে স্কোয়ার করতে হবে, লম্বের উপরে স্কোয়ার করতে হবে। এই স্টেপগুলো মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের কট ইনভার্স 1/√1 প্লাস স্কোয়ার মান বের করা শেষ। আমরা এখন এখান থেকে যেতে চাই কোথায় সাইনে, কারণ আমাদের পূর্বের মানটা কত আমাদের সাইন। তাহলে আমরা কটকে সাইন ইনভার্সে নিয়ে যাবো, কট কোথায় নিয়ে যাবো সাইন ইনভার্সে। সাইন থিটা সবসময় আমরা কী জানি লম্ব বা অতিভুজ। তাহলে লম্বের মান কত আছে আমাদের √1 প্লাস স্কোয়ার, এই দেখো আমরা লম্বের জায়গা কী লিখছি √1 প্লাস স্কোয়ার, এটা তোমার লম্ব। অতিভুজ, অতিভুজ জায়গা কত আছে আমাদের √2 প্লাস স্কোয়ার, এই √2 প্লাস স্কোয়ার। তাহলে আমাদের এই সাইন ইনভার্স আর সাইন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের কি এই মানটাই থেকে যাবে, যেহেতু আমাদের উভয় পাশেই রুট আছে, উভয় পাশে কী আছে লবেও রুট হরেও রুট। তাহলে আমাদের লব এবং হরের এই দুইটা রুটকে আমরা একটা রুট করতে পারি, হোল রুট। এই দেখো হোল রুট করে দিলাম, ওই দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো আমাদের যে পরবর্তী প্রশ্ন আমি বলছে প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 সমান কত π/4, এটি প্রমাণ করতে হবে। অ্যান্ড খেয়াল করো এই প্রমাণটা করার জন্য তোমার কি ভাবতে হবে আর কী করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নটার জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কি খেয়াল করা। তা আমরা দেখো tan ইনভার্স 1/7 এখানে আছে, এখানে কী আছে আমাদের 2 tan ইনভার্স 1/3। তাহলে দেখো আমাদের যে একটা সূত্র আছে সেই সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা ছিল আমাদের সূত্র। তা খেয়াল করো এই x বলতে যদি আমরা 1/3কে বুঝি আর y বলতে যদি আমরা 1/7কে বুঝি, তাহলে এই সূত্রের সাথে এই সূত্রের একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এইখানে আমাদের একটা 2 এক্সট্রা আছে, এই 2টা যদি তোমার না থাকতো তাহলে তুমি কিন্তু খুব সহজেই এই সূত্রকে ফলো করতে পারতো। তাহলে তোমার ঝামেলা করতেছে কি শুধুমাত্র এই 2টা। তাহলে এই 2কে প্রথম ভ্যানিশ করতে হবে, এই 2কে প্রথম কী করতে হবে ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করার জন্য কী করবো আমরা আবার 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। সেটি হচ্ছে আমাদের 2x/1 - s স্কোয়ার, 1 - s স্কোয়ার, যারা আমরা লিখে রাখছি। যে এটা সূত্র হচ্ছে আমাদের 2x 1 - s স্কোয়ার, tan ইনভার্স অবশ্যই থাকবে 2 tan ইনভার্স x, এটা আমরা গতকালের ক্লাসে সূত্র লিখে দিয়েছিলাম 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - s স্কোয়ার, 1 - s স্কোয়ার। জাস্ট এই সূত্রটাকে আমরা এখানে লিখবো, এই সূত্রটাকে এখানে আমরা লিখবো। তাহলে আমরা x বলতে কারা বুঝি 1/3 কে, x বলতে কারা বুঝি 1/3। তাহলে দেখো জাস্ট ওইটাই, এই 2x হয়েছে 2 × x হয়েছে
1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার হয়েছে এক্স বলতে আমরা কারা বুঝি 1/3 এই যে 1/3 এর উপর স্কোয়ার হয়ে গেছে ক্লিয়ার। আচ্ছা তাহলে এটিকে তোমরা কী করো সমাধান করো। তাহলে দেখো আমাদের এই দুই গুণকার আছে তার মানে এটা আমাদের একের সাথে গুণ হয়ে যাবে তার মানে 2/3 হবে এখানে। আচ্ছা আর এখানে দেখো 1/3 এর উপরে কী আছে আমাদের স্কোয়ার তাহলে স্কোয়ার করলে 3 কী হয়ে যাবে 9 হয়ে যাবে না তাহলে 1/9 হবে এই 1/9 আর এখানে আছে কত আমাদের 1 এইটুকু তুমি যদি লসাও করো 1 মাইনাস 1/9 এর তাহলে আসবে কত বলো তো 8/9 8/9 তাহলে আমাদের এই কাজটি করছি আমরা 8/9 এখানে লিখলাম। তাহলে এই 2/3 আর 8/9 এইটুকুর যদি তুমি আবার সমাধান করো 2/3 গুণ 9/8 হবে কারণ এটা আছে আমাদের ভগ্নাংশ আকারে ভাগ আকারে এই ভাগের বিষয়টা যখন আমরা গুণে প্রকাশ করি তখন কী হয়ে যায় হর লব হয় লব কি হর হয় তাই 9 উপরে যাবে 8 নিচে আসবে তাহলে 9 আর 3 কি কাটাকাটি হবে আর 8 এর 2 কি কাটাকাটি হবে আমাদের যে মানটা হবে সেটা হবে কত 3/4 3/4 বুঝতে পারছো। তাহলে আমাদের 3/4 প্লাস tan ইনভার্স 1/7 দেখো এইবার তুমি সেই কাঙ্ক্ষিত সূত্রের মতো পেয়ে গেছো তোমার এইবার আর দেখো সূত্রে ফেলাতে কোনো ঝামেলা নাই পূর্বে একটা 2 ছিল এইটুকু আমরা রিমুভ করে দিলাম এখন দেখো আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আর tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 এক হয়ে গেল না। এবার তোমার যদি 3/4x হয় 3/4x হয় আর 1/7 যদি তোমার y হয় তাহলে আমাদের যে সূত্র tan ইনভার্স x এর সেই সূত্র কি ছিল যে আমাদের সূত্র ছিল x প্লাস y 1 মাইনাস xy x প্লাস y 1 মাইনাস xy তাহলে তুমি x এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দাও y এর জায়গায় y এর ভ্যালু বসিয়ে দাও তাহলে আমাদের দেখো ভ্যালু যদি আমরা বসাই তাহলে আসবে 3/4 মানে x প্লাস y 1/7 1 মাইনাস xy 3/4 গুণ 1/7 এটুকু যদি আমরা সমাধান করি তাহলে 4 আর 7 লসাগু আসবে 4 7 28 এই যে 28 লিখে দিলাম এখানে আমাদের 3 7 21 4 অক্ষে 4 এই 3 7 21 প্লাস 4 এরপর আমাদের নিচে আসবে কত 4 7 28 উপরে থাকবে কত 3 কারণ এটুকু আমাদের কি গুণকার আছে এটুকু কি আমাদের গুণ থাকলে কি হতো লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ তার 3 আর 1 গুণ হবে তাহলে আসবে 3 আর নিচে আসবে কত 4 7 28 এই 3/28 অর্থাৎ আমাদের এই 28 সাথে 1 এটুকু যদি তুমি লসাগু করো তাহলে আসবে কত 23 মাইনাস 3 ভাগ কত আমাদের 28 তাহলে এই 28 এই 28 কাটাকাটি চলে যাবে এখানে 21 আর 4 যোগ করলে আসবে 25 28 থেকে 3 বিয়োগ করলে কত আসবে আমাদের 25 তার 35 আর 25 কী হয়েছে আমাদের কাটাকাটি এখানে থাকবে আমাদের 1 এই আমাদের tan ইনভার্স 1 আর tan ইনভার্স 1 এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি কত ডিগ্রি 45 ডিগ্রি আর এই 45 ডিগ্রিকে আবার আমরা কি লিখতে পারি π/4 অর্থাৎ আমাদের 180 থেকে 4কে ভাগ করো তাহলে আমাদের সেই 45 ডিগ্রি আসবে এইটা হলো আমাদের ডিগ্রিতে এটা আমাদের কি রেডিয়ানে তাহলে এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বিষয়টা ক্লিয়ার হয়েছে।